হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো ক্লাস 12 সংস্কৃত থেকে দুটো যে গদ্য আছে তোমাদের, দুটো গদ্য থেকে মাত্র দুটো প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। এই দুটো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই দুটো তোমরা এখান থেকে করে নাও। সহজ ভাষা এবং ছোট করে সুন্দর করে দেওয়া আছে। দেখো, প্রশ্নটা হচ্ছে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। এইভাবে লিখবে, কবি ত্রিবিক্রম ভট্টের নল চম্পু সংস্কৃত সাহিত্যের একটি অনবদ্য কাব্য। এই কাব্যের প্রথম উচ্ছ্বাসের অন্তর্ভুক্ত আর্যাবর্ত বর্ণনম নামক পাঠ্যাংশটি। এখানে কবি শ্লেষ অলঙ্কার প্রয়োগ করে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা করেছেন। এই যে শ্লেষ অলঙ্কার, এটার কথার অর্থ হচ্ছে তোমার দুটো করে মানে, একটা শব্দের দুটো করে মানে থাকবে। প্রত্যেকটা যেখানে যেখানে তিনি গদ্যটা লিখে গেছেন প্রত্যেকটা অংশে তিনি শ্লেষ অলঙ্কার প্রয়োগ করেছেন। স্বর্গে মাত্র একজন গৌরী নারী অর্থাৎ উমা, কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে গৌর্য নার্য অর্থাৎ ঘরে ঘরে গৌরী নারীরা অর্থাৎ শুভ্র বর্ণা নারীরা বসবাস করে। তারপরে দেখো, স্বর্গে মাত্র একজন মহেশ্বর অর্থাৎ শিব, কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে মহেশ্বর ও লোক অর্থাৎ ঘরে ঘরে অতি সমৃদ্ধ লোকজন, এই কথা বুঝিয়েছেন। স্বর্গে মাত্র একজন সশ্রী হরি অর্থাৎ মাত্র একজন বিষ্ণু, যিনি লক্ষ্মীর সাথে বিরাজমান, কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে সশ্রিকা হরয় অর্থাৎ ঘরে ঘরে সুন্দর সুন্দর ঘোড়া। তারপরে দেখো, স্বর্গে মাত্র একজন ধনদ অর্থাৎ কুবের, কিন্তু আর্যাবর্তের ধনদা ভবন্তী লোকপালা অর্থাৎ অজস্র লোকপাল রয়েছেন, যারা বিভিন্ন স্থানে অর্থ সম্পদ দান করেন। স্বর্গে সুরাধীপ রাজা অর্থাৎ দেবরাজ ইন্দ্র আছেন, আর বিনায়কও অর্থাৎ সিদ্ধিদাতা গণেশও আছেন। আর্যাবর্তে কিন্তু সুরাধীপ অর্থাৎ মদ্যপায়ী রাজা তো আছেই, তবে কোনো বিনায়ক নেই অর্থাৎ কোনো বিরোধী নায়ক নেই। তাহলে এখানে বিনায়ক শব্দের অর্থ হয়ে গেল বিরোধী নায়ক। আবার আর একটা বিনায়ক শব্দের অর্থ কি? গণেশ। এইভাবে তিনি কিন্তু দুটো দুটো করে মানে প্রকাশ করেছেন। তারপরে দেখো, অর্থাৎ আর্যাবর্তে সুরাধীপ রাজা আছেন কিন্তু তার কোনো শত্রু রাজা নেই। এভাবেই কবি আর্যাবর্তকে স্বর্গের সাথে তুলনা করেছেন। তাহলে এখানে দুটো প্রশ্ন হয়ে গেল। একটা হচ্ছে আর্যাবর্তকে কিভাবে তিনি স্বর্গের সাথে তুলনা করেছেন, এবং ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশে যেভাবে তিনি দ্ব্যর্থক ভাষায় অর্থাৎ শ্লেষ অলঙ্কার প্রয়োগ করে আর্যাবর্তের বর্ণনা দিয়েছেন, সেটাও আলোচনা করা হয়ে গেল। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা আর্যাবর্ত বর্ণনম থেকে করে নিও। এরপর আসছি, দেখো, বনগতা গুহা। বনগতা গুহা থেকে একটা প্রশ্ন দিচ্ছি, দুটোই গদ্য, এটা একটা গদ্য ওটা একটা গদ্য। আর বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। সহস্র এক আরব্য রজনীর একটি গল্প আলিবাবা ও 40 চোরের সংস্কৃত অনুবাদ করেছেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। অনুবাদটির নাম চোরচত্বরিংশি কথা। এই কথার প্রথম ভাগের নাম হচ্ছে বনগতা গুহা। গল্পের প্রথমেই অলিপর্বা ও কশ্যপের পরিচয় পাওয়া যায়। তারা দুই ভাই, পারস্য দেশের কোনো এক নগরে তাদের বাস। এরপরেই তাদের অর্থনৈতিক অবস্থার কথা বলেছেন গল্পকার। দেখো তারপরে কি বলছে এখানে, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বলা হয়েছে তাদের বাবা খুব একটি বেশি ধনসম্পদের মালিক ছিলেন না। যতটুকু ছিল সেইটুকু তিনি তার মৃত্যুর সময় দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের বিধানে কশ্যপ বড়লোকের মেয়েকে বিয়ে করে, তার ফলে সে হঠাৎ বিত্তশালী হয়ে ওঠে। শহরের অন্য বড়লোক বণিকদের সমকক্ষ হয়ে যায় সে। বিভিন্ন বিলাস দ্রব্য ভোগ করতে থাকে, আর বিশাল ধনসম্পদের মালিক হওয়াতে তার অভীষ্ট কিছুই তার নাগালের বাইরে থাকে না। কিন্তু অলিপর্বার অর্থনৈতিক অবস্থা সেই রকম কিছু পরিবর্তন ঘটেনি। সে প্রতিদিনের মতো বনে কাঠ কাটে, সেই কাঠ শহরে এনে বিক্রি করে। তার থেকে যা উপার্জন হয় তা দিয়ে কোনো রকমে স্ত্রী ছেলে মেয়েদের প্রতিপালন করে। এইভাবেই কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার পরিচয় পাওয়া যায়। তাহলে বনগতা গুহা থেকে তোমরা এই কোশ্চেনটা করবে, কশ্যপ ও অলিপর্বার যে আর্থিক অবস্থা। এছাড়া আরও একটি প্রশ্ন আমি বলে রাখছি যে অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা করে নিও। আর আর্যাবর্ত বর্ণনম থেকে এই প্রশ্নটা আমি দিয়ে দিলাম। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে নিও।
তোমাদের যেহেতু পরীক্ষা সামনে এসে গেছে, টেস্ট পরীক্ষা, তাই তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে এগুলো রেডি করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।